নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন পরলোকের হাঁড়ির খবর। লিখেছেন আশাপূর্ণা দেবী। শুরু করছি আজকের গল্প পাঠ পরলোকের হাঁড়ির খবর। লম্বা সাঁকোটার এপারে এক পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বটকেষ্ট। সময় পেলেই এরকম দাঁড়িয়ে থাকে সে, সাঁকোটা দিয়ে মানুষ পারাপার দেখে। এটা বটকেষ্টর একটা নেশা। কে আসছে, কে যাচ্ছে, কে চেনা, কে অচেনা, তার হিসেব রাখা। তা শাঁখো পারাপার তো করছে সবাই হরদম। দিন নেই, দুপুর নেই, রাত নেই, সন্ধে নেই। এই যে মাত্র খানিকক্ষণ দাঁড়িয়ে আছে বটকেষ্ট, কতক্ষণ তা অবশ্য জানে না। হাতে তো ঘড়ি বাঁধা নেই, কাজেই সময়ের হিসেবও নেই। তবে খুব বেশিক্ষণ নয়। এইটুকুর মধ্যেই কতজন এলো গেল। আজ আর চেনা জানা কাউকে দেখলো না। আর সবাই তো ঝড়ের বেগে ছুটছে, দাঁড়িয়ে একটা কথা বলবে এমন সময়ও নেই। যারা যায় তাদের তো কথাই নেই, দৌড়নোর ঘটা কি, যেন ট্রেন ফেল হয়ে যাচ্ছে, না রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। আর যারা আসে তারা বরং কখনো কখনো একটু দাঁড়িয়ে বটকেষ্টের কাছে খোঁজ তল্লাশ নেয়। কতদিন এখানে আছে বটকেষ্ট, জায়গাটা কেমন, এই সব আর কি। আজ আর তেমন কাউকে পাইনি। কথা বলতে না পেরে পেট ফুলছিল বটকেষ্টর। হঠাৎ দেখতে পেল ওই দূরে সাঁকোটার একেবারে ও মাথায় কে যেন আসছে। হাঁটার ভঙ্গিটা যেন চেনা চেনা। দৈবক্রমে এ সময় সাঁকোটা একটু ফাঁকা রয়েছে। বটকেষ্ট চোখের উপর দিকে হাত আড়াল করে নিরীক্ষণ করে দেখতে চেষ্টা করলো লোকটা কি। নদীটা বিশাল, সাঁকোটাও বিশাল লম্বা। পার হয়ে আসতে বেশ সময় লাগে। ধৈর্য ধরে থাকতে থাকতেই লোকটা কাছাকাছি এসে গেল। চিনতে পারলো লোকটাকে, বটকেষ্ট। আর চিনে চমকে গেল। গজগোবিন্দ না? ওনা মিলিটারির চাকরি নিয়ে জলন্ধরে না কোথায় চলে গিয়েছিল। তাগড়া জোয়ান চেহারা, এক কথাতেই চাকরি হয়ে গিয়েছিল। অবশ্যই যুদ্ধ করার চাকরি নয়, গজগোবিন্দ হচ্ছে ডাক্তার। সেই চাকরি পেয়েছিল মিলিটারিতে। তো এক্ষুনি চলে এলো মানে? ভাবতে ভাবতেই লোকটা মানে গজগোবিন্দ একদম সামনে এসে গেল আর চেঁচিয়ে উঠল, কে? বটা না? বটকেষ্ট শিউরে উঠল। চমকালো খানিকটা আহ্লাদে, খানিকটা দুঃখে। বলল, তুমিও চলে এলে? তা তো এলুম, জমির মুখে থাকা তো, কিন্তু তুই কবে? সেই তো উল্টো রথের দিন। তুই দেশে না থাকতেই আমার এই বিপত্তি। তোর ওষুধ এক দাগ পড়লেই ঠিক সেরে যেত। গজগোবিন্দ বলে উঠল, হয়েছিল কি? আর বলিস কেন, ওই উল্টো রথের মেলা দেখতে গিয়ে খানাস্টেক পাঁপড় ভাজা খেয়েছিলাম, আর 2 কুড়ি মাত্র বেগুনি ভাজা। ব্যাস, হয়ে গেল। বেটা নিঘাত কেরোসিনে পাঁপড় ভেজেছিল। গজগোবিন্দ হো হো করে হেসে উঠল, তুই দেখছি একই রকম রয়ে গেলি। মেলার বাজারে পাঁপড় ভাজা দেখলে আর কাণ্ড জ্ঞান থাকে না। হাসতে হাসতে আহ্লাদের চোটে গজগোবিন্দ ভীমের গদার মতন দুখানা হাত মেলে জড়িয়ে ধরল বটকেষ্টকে। সঙ্গে সঙ্গে বটকেষ্টও তার লিকলিকে হাত দুটো বাড়িয়ে জাপটে ধরল গজুকে। তা ফল দুজনের একই হলো। খুশ করে একটু হাওয়া খেলে গেল দুজনের মধ্যে। দুজনেই তো একটু হাওয়ায় জাপটে ধরেছে। সাঁকো দিয়ে হুড়মুড়িয়ে অনেকগুলো লোক চলে এলো।
বটকেষ্ট আর গজগোবিন্দর ওপর দিয়ে বয়ে গেল। ধাক্কা অবশ্যই লাগলো না, তবে একটা ডিস্টারবেন্স তো বটে। বটকেষ্ট বলল, চ গঞ্জু, আমার ওখানে নিরিবিলিতে। গজগোবিন্দ তাজ্জব হয়ে বলল, এখানেও তোর নিজস্ব ঘর বাড়ি আছে নাকি? হ্যাঁ। বটকেষ্ট একটু রহস্যময় হাসি হেসে বলল, আছে বললে আছে, নাই বললে নাই। তো নিরিবিলিটা আছে। নবকেষ্টর মা তো সেখানের পৃথিবীর বাড়িতে। গজগোবিন্দ একটু দুঃখিত হয়ে বলল, ও তাই তো। হা হা তুই আসার সময় খুব কান্নাকাটি করলো তোর গিন্নি, না? তা করছিল, শুনতে শুনতে চলে এইছি। বহুর অব্দি সেই চেঁচানির আওয়াজও কানে এসেছে। গজগোবিন্দ অবাক হয়ে বলল, এই বাড়িটা আগে দেখেছি মনে হচ্ছে। তা তো হতেই পারে, এটা আমার বর্ধমানের দেশের বাড়িটার প্যাটার্নের। ওখানে যারা ভদ্র হয়ে কাটিয়ে এসেছে তাদেরকে এমনটা দেয়া হয়, গুড কন্ডাক্টরের প্রাইজ আর কি, বুঝেছে তো? কিছু গাছপালার পাশ দিয়ে দরজায় চলে এলো বটকেষ্ট বন্ধুকে নিয়ে। গজগোবিন্দ একবার বটকেষ্টর দেশের বাড়িতে গিয়েছিল, এখন দেখে অবাক হয়ে গেল। ঠিক যেমন যেমন দেখেছিল সেই রকমই ব্যবস্থা। উঠোনে কুয়ো, কুয়োয় কপি কল লাগানো আছে, পাশে ঘটি বালতি, দাওয়ার ধারে একখানা বড় চৌকি আর খান 2-3 জলচৌকি পাতা, অর্থাৎ এটাই ড্রয়িং রুম। বটকেষ্ট বলল, হাত মুখ ধুবি? গজগোবিন্দ বলল, না, আসার আগে ऐसा চান করিয়েছে, সর্দি হয়ে গেছে। আয় বসি। চৌকিটায় বসলো দুজনে। বটকেষ্ট বলল, কিছু খাবি? গজগোবিন্দ বলল, তা পেলে মন্দ হয় না। কি আছে তোর? কিছুই নেই, আবার সবই আছে, যা চাইবি পেয়ে যাবি। গজগোবিন্দ জোশ হয়ে বসে বলল, ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা এটাই, যা চাই মনে করবি সামনে এসে যাবে। তবে একটু দুঃখ দুঃখ আর মজা মজা হাসি হাসলো বটকেষ্ট। কি হলো রে মোটা, তবে বলে হাসলি যে? বটকেষ্ট বলল, হাসছি এই জন্য, খেলে তুই টের পাবি না, খাচ্ছিস খেলি। সেই তো, এই যে তখন তোতি আর আমাদের কোলাকুলি হলো, তাতে বুকে পেটে কিছু টের পেলি? কিছু পেয়েছিস টের? গজগোবিন্দ আস্তে মাথা নাড়াল, হুম, ঠিক সেই রকমই। দেখ, হাতে হাতে। তা তুই তো মিষ্টির জমছিস, মিষ্টিরই অর্ডার দি। তাই দে। বটকেষ্ট হাতটা একবার উঁচু করে হাতছানি দেওয়ার মতো ভঙ্গিতে বলল, এই যে শুনছেন, বড় এক থালায় নবীনের রসগোল্লা, গাঙ্গুরামের চমচম, গিরিশের কড়াপাক, কল্পতরুর অমৃতি আর তিতুময়রার রসমালি পাঠিয়ে দিন তো। বেশ বড় সাইজের থালা দেবেন, আর সব জিনিস 4টে করে দেবেন। গজ বলল, বটা, চিত্রকূট হবে না? আমাদের ঝামাপুকুর লেনের মোড়ে হলধরের দোকানে যে পেল্লাই সাইজের চিত্রকূট বানাতো। অবশ্যই দামটা একটু বেশি, বোধহয় 2 টাকা করে, তবে কি ফার্স্ট ক্লাস। দামের জন্য ভাবতে হবে না। গলাটা একটু চড়িয়ে বলল বটকেষ্ট, ঝামাপুকুর লেনের হলধরের দোকানের চিত্রকূট 4খানা, বুঝেছেন? গজগোবিন্দ বলল, সবই 4খানা করে বলছিস, তুই খাবি না? আমার মিষ্টি খাওয়া বারণ জানিস না, ডায়াবেটিস। গজ অবাক হয়ে বলল, এখনো এখানে এসেও আছে সেসব? থাকবে না, জানিস না স্বভাব যায় না বলে।
বাহ, এটা কি স্বভাব? এটা তো রোগ। ও দুই এক। দেখিস এই রোগ নিয়েই আবার জন্মাতে হবে। ধ্যাত, ধ্যাত মানে দেখিসনি, কেউ কেউ জন্ম পেট্রোগা, কেউ কেউ জন্ম থেকে লোহা খেয়ে হজম করে, কারুর বা জন্মকাল থেকেই 12 মাস কান কটকট, মাথা ঝনঝন, নাকে সর্দি, কারুর ওসবের বালাই নেই। মানেটা কি? মানি বলবার আগেই চোখের সামনে চৌকির উপর এসে পড়ল বৃহৎ একখানা খাগড়ায় কাঁসার থালা, তাতে পরিপাটি করে সাজানো অর্ডারি মালগুলো। গজগোবিন্দর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, কতকাল যে এসব জিনিস চোখে দেখিনি রে। মিহিদানিতে তো রুটি আর মাংস, ডাল আর চাপাটি ছাড়া আর কিচ্ছুই নেই। কিন্তু তুই একেবারেই খাবি না? হ্যাঁ? বটকেষ্ট হেসে বলল, খাবো না বলেই অর্ডার দিইনি, তবে দে তুই একটা। গজ বিপন্ন হয়ে পড়ল, দেবই বা থেকে? যা গুনে গুনে আনলি, তো যাকগে, ডায়াবেটিসের রুগী মিষ্টি না খাওয়াই ভালো। আমি, হা 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 হা, বাবা বাবা বাবা। এ কি? আরে, কি হলো? গেল কোথায় খাবারগুলো তোর পেটের মধ্যে? দেখ, কখন খেলাম কই? গপাগপ মুখে পড়লি না? গজ মন মরা হয়ে বলল, পড়লাম, তাই না? কিন্তু জীব জানতে পারলো কই? পায় না, বটকেষ্ট বলল। ওই দুঃখে খাওয়াই ছেড়ে দিয়েছি, শুধু হাওয়া খেয়েই থাকি। কি হবে মিথ্যে ঋণের বোঝা বাড়িয়ে? ঋণের বোঝা মানে? এসব ধার করে নিলি নাকি? বটকেষ্ট হেসে বলল, তবে এই ধার করে রাখলাম, পরের জন্মে শোধ করতে হবে। গজগোবিন্দ এখানে নবাগত, এপারের হালচাল কিছুই জানে না। অবাক হয়ে বলল, পরের জন্মে কি করে শোধ করবি? এইসব দোকান থাকবে? থাকবে না আবার? পরের জেনারেশন কি দোকানে মিষ্টি খাওয়া ছাড়বে? তারপরের জেনারেশন। গজে বলল, কিন্তু এখানকার লোকগুলো কি বেঁচে থাকবে তোর ধার শোধ নিতে? আরে, সে তো নিশ্চয়ই থাকবে না, তবে ওর নাতিপুতি, গিন্নি, কেউ তো থাকবেই, তাদের দেব। গজর হাঁ বেড়ে যাচ্ছে। তারা তোকে চিনতে পারবে? চিনবে না? তবে না পারলেও কিছু এসে যায় না। এক জন্মের পাওনাদার 7 জন্ম পিছনে ধাওয়া করে ফেলে, হ্যাঁ, আদায় না করে ছাড়ে না, জানিস? বটা, কি, তুই এত শিখলি কি করে রে? এই লোক মুখে শুনে শুনে। সবাই তাদের এক্সপিরিয়েন্সের ফল শোনাতে ব্যস্ত তো। গজগোবিন্দ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে হঠাৎ বলে উঠল, এটাই তাহলে পড়নো? আমরা সব মরে গেছি? হ্যাঁ? শুনে হো হো করে হেসে উঠল বটকেষ্ট। এতক্ষণে বুঝলি? 10 বছর মিলিটারিতে থেকে তোর বুদ্ধি শুদ্ধি ভোঁতা মেরে গেছে। গজগোবিন্দ বলল, তাই হবে। তাই চল, তোর এই পরলোকটা একটু বেরিয়ে দেখি। দূর, কোনো চাপ নেই, সবই তো মোরা। বাগান টাগানগুলো সেই যে কোন কালে ফুল ধরে আছে, সে আর ঝরেও না, শুকোয়ও না। নদীতে বানও ডাকে না, পাহাড়ের ধসও নামে না, শহরে লোডশেডিংও হয় না, বর্ষার রাস্তার জলও জমে না, জামা জুতো ছেড়ে না। গজ উল্লাসে লাফিয়ে উঠে বলে, আরে সাবাস, এই যে দারুণ সুখের জায়গা নেই। 2-10 দিন থাক, বুঝবি ঠেলাটা, সুখে অরুচি ধরে যাবে। তার চেয়ে তুই সেখানের গপ্প বলতো, সদ্যই দেখে এলি। গজগোবিন্দ হতাশ হয়ে বলল, ওখানে আর কি গল্প, মরছি তো টের পেয়েছি। কোথায় কোনখানে একটা বোমা পড়লো, ধারে কাছেই নয়, শব্দে বুকটা কেমন ধড়মড়িয়ে উঠল। জ্ঞান হারিয়ে ফেললাম। কে জানে কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান ফিরলে দেখলাম চেনা জগৎটা
কোথায় হারিয়ে গেছে। মস্ত একটা নদী, আর তাতে লম্বা সাঁকো। বোকার মতো সেই সাঁকোর মুখে দাঁড়িয়ে আছি। তারপরেই হঠাৎ তোকে দেখে যেন বেঁচে গেলাম। বটকেষ্ট আবার হেসে অস্থির। বেঁচে গেলি বটে, তো পৃথিবীর জন্য মন কেমন করছে না তো? যেতে ইচ্ছে করছে না? করছে রে, খুব করছে। হঠাৎ আচমকা চলে আসতে হলো না। বউ ছেলে মেয়েকে লিখেছিল সামনের মাসে ছুটি নিয়ে বাড়ি আসছি। হলো না রে। তারা তো খুবই মনোকষ্টে আছে তো। একটিবার যদি ঘুরে আসতে পারতাম। বটকেষ্ট বলে ওঠে, ঘুরে আসা যায়, তবে ভাবছিস তারা তাহলে আহ্লাদে ভাসবে কেমন? ওই আনন্দেই থাকো, যাও না, গিয়ে দেখো গে। গেলে দেখেই করে চেঁচিয়ে পাড়া মাথায় করবে, ওঝা ডাকবে, ভূত ছাড়ানোর মন্ত্র পড়ে বাড়িতে সর্ষে পড়া ছড়াবে, দরজায় দরজায় রাম নাম লিখে রাখবে। কে বলেছে তোকে এত সব কথা? গজগোবিন্দ তার ভীমের গদার মতন হাতের থাবাটা দিয়ে চৌকিতে একটা ঘুষি মারল। শব্দ টব্দ হলো না, শুধু ঘুষিটা উঠে এলো হুস করে হাওয়ায়। বটকেষ্ট বলল, বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। আমার যে গিন্নি আমার চলে আসার কালে ডাক ছেড়ে কেঁদে কেঁদে বলেছিল, তোমায় না দেখে আমি কি করে থাকবো গো, কি করে বাঁচবো গো। তিনি যেই না ভর সন্ধ্যার বাইরে জানলায় আমায় একটু দেখেছেন, সেই বিকট চিৎকার করতে করতে সে ঘর ছেড়ে চম্পট। ছেলেটার পড়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ছেলে বলে উঠল, বাবা প্লিজ, দয়া করে তুমি আমাদের মায়া ত্যাগ করো। বলেই ফটাফট ঘরের তিনটে আলো জ্বেলে দিয়ে চেঁচিয়ে নামটা পড়তে শুরু করে দিল। 2.3 অমাবস্যা ঘোড়ার ডিম। শুনে গজ তো হঠাৎ এটা বলতে বসলো কেন? বুঝিস না ইয়াং ম্যান, ফুটবলের চ্যাম্পিয়ন, প্রত্যক্ষ রাম নাম করতে লজ্জা, তাই ওই কান ঘুরিয়ে নাকে হাত দেওয়া। গজ একটা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে বলছিস গিয়ে কোনো লাভ নেই? লাভ ওই অভিজ্ঞতা। যতক্ষণ তুমি মানুষ ততক্ষণ সবই তোমার আপন। যে তুমি ভূত, কেউ তোমার নয়। কি? আমরা এখন ভূত? গজ মিলিটারি মেজাজে চড়ে উঠল। বটকেষ্ট বলল, ভূত বলতে দুঃখ টুক্ষ হয় তো বলতে পারিস প্রেতাত্মা। গজগোবিন্দ হতাশ গলায় বলল, না, মাথাটা কেমন ঝিমঝিম করছে, একটু ঘুমিয়ে নিই, দারুণ ঘুম পাচ্ছে। বটকেষ্ট লবডঙ্কা নেড়ে বলল, ওই পাবে, হবে না। হবে না? না, এখানে নিদ্রা জাগরণ বলে কিছুই নেই। কিম্ভূত কিমাকার একটা অবস্থা রে গজু। খিদের জ্বালা নেই, খাওয়ার সুখ নেই, রোগ ব্যাধির যন্ত্রণাও নেই, আবার সুস্থ স্বাস্থ্যের আরামও নেই। দেহ আছে, দেহ নেই। গজগোবিন্দ বলে উঠল, খিদের জ্বালা নেই, সেটা তো একটা শান্তি রে বটু। খিদের জ্বালার বাড়া তো দুঃখ কিছু নেই। কি যে বলিস গজু, খিদের জ্বালা না থাকলে খাওয়ার সুখটা পাবি, যেটা জীবনের সবচেয়ে সুখ। তাহলে বলে কিছু বলতে যাচ্ছিল গজু, হঠাৎ একটা কেলে কুচ্ছিত খ্যাকশালি মুখ লোক এসে দাঁত কেচিয়ে বলে উঠল, এই, এই যে গজগোবিন্দ ডাক্তার কে এখানে? এই তো। নিজের বুকে হাত চাপড়ালো গজ, মানে ভাবলো হাতটা চাপড়েছে। লোকটা বলল, তা এসেছ তো অনেকক্ষণ, এতক্ষণ ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারা হচ্ছে যে, ডিউটি দিতে হবে না? ডিউটি? গজ মিলিটারি চড়ে উঠে বলল, এখানে আবার ডিউটি কিসের? হ্যাঁ, ডিউটি নাই? ওরে আমার চাঁদুরে, গভর্নমেন্টেরা যাতে বাস করবে, ডিউটি দিতে হবে না?
গজ চেঁচিয়ে বলল, বটা ঠিক? বটকেষ্ট বলল, খুব ঠিক রে ভাই। তো কাজটা কি? লোকটা বলল, কি তা গিয়েই দেখতে পারবে। পৃথিবীতে যে যা করেছে করতো, এখানেও তাই করতে হবে। ধোপাকে রাত দিন ধোপার পাটে কাপড় কাচতে হবে, নাক থেকে রাত দিন লোকের দাড়ি গোঁফ কামাতে হবে, কোমরকে রাত দিন চাকা ঘোরাতে হবে, কলুকে রাত দিন ঘানি ঘোরাতে হবে, কামারকে রাত দিন লোহা পেটাতে হবে, ছুতোরকে... বুঝলাম বুঝলাম, গজগোবিন্দ বলে উঠল। আর আমাকে? তোমাকে? লোকটা মিচকে হাসি হেসে বলল, তোমায় দিনভর রুগীর নাড়ি টিপতে হবে। তো এখানে তো রোগ ব্যাধি নেই শুনলাম। নাই বা থাকলো, তা বলে ডিউটিতে ফাঁকি দেবে নাকি? হ্যাঁ, বলি, ভূতের বেগার খাটা বলে কথা শোনো নাই কখনো? ভূত খাটুনি? এই যে তোমার বন্ধুবাবু রেল কোম্পানির মালবাবু ছিল না, তো ওনার ডিউটি রাত দিন মাল ওজন করা আর হিসেব রাখা। তবে লোকটা মহা ফাঁকিবাজ। একদণ্ড কাজ সেরে ওই নদীর ধারে গিয়ে বসে থাকে। ও, ওই যেখান দিয়ে এলাম, বিশাল নদী। তা নদীটার নাম কি? হ্যাঁ, লোকটা নিজের কপাল চাপড়ে বলল, হায় কপাল, তাও বোঝনি? বেশি পণ্ডিতদের এই হয়। বৈতরণী গো, বৈতরণী। অ্যাঁ, গজ যেন নতুন করে শক খেলো। বৈতরণী পার হয়ে চলে এসেছি? তার মানে সত্যি মরে গেছে? সত্যি ভূত হয়ে গেছে? লোকটা হা 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 করে হাসতে হাসতে গজকে ধাক্কা দিয়ে বলল, চলো চলো, প্রথমে স্বরূপ ঘরে ধোলাই হবে, চলো, তবেই টেরটা পাবে। স্বরূপ ঘর কিরে মোটা? কি হয় সেখানে? বটকেষ্ট হঠাৎ মিচকি হেসে বলল, এই যে এই হয়। আ, 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 আ করে ছুট মারল। স্বরূপ ঘরে ধোলাইয়ের পরে কি হয়? আসল চেহারাটি হয়। মুলো মুলো দাঁত, কুলো কুলো কান, উল্টো উল্টো পা, জটা জটা চুল, আর কেলে কম্বলে গায়ের রং। ধোলাই একবার হতেই হবে, মেকআপটাও নিতেই হবে, তবে সেটা প্রকাশ করা তোমার ইচ্ছে সাপেক্ষ। লোকটার সঙ্গে যেতে যেতে গজগোবিন্দ বলল, আমার থাকার জায়গাটা কোথায়? কেন, হসপিটাল এরিয়ায়। লোকটার একটু ইংরেজি বলি প্রবণতা আছে। গজ চারিদিকে তাকিয়ে তাকিয়ে যেতে লাগলো। ঘর বাড়ি বাগান পুকুর সবই সাধারণ, সবই যেন দেখা দেখা। লোকটা এগিয়ে যাচ্ছিল। গজ ডাক্তার জোর পায়ে হেঁটে তাকে ধরে ফেলল। এইসব জায়গা কি এরিয়া? লোকটা অবজ্ঞায় নাক কুঁচকে বলল, এইসব মিডিল ক্লাসের। ওর অবজ্ঞার ভাবে রাগ এলেও গজ বুঝলো এর কাছ থেকে সব তথ্য জানা যাবে। আস্তে বলল, তো ভাই শুনেছি পরলোকে নাকি স্বর্গও আছে, নরকও আছে, তা সেসব কই? লোকটা আরো অবজ্ঞায় বলল, আছেই তো, কি বললো নেই? তো তোমার চোখের সামনে ঝুলি থাকবে নাকি? হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তো কোথায় কোন রাজ্য আছে? লোকটা গুঁফে তা দিয়ে বলল, এই রাজ্যেই আছে, চিত্রগুপ্তের রাজ্যে। স্বর্গটা হচ্ছে গিয়ে পশ এরিয়া, মানে বড় মানুষদের পাড়া। সেখানে অভাবও নেই, অসুবিধাও নেই, জ্বালাও নেই, যন্ত্রণাও নেই, শুধু ঐশ্বর্য জৌলস, আরাম আয়েশ, আর যা ইচ্ছে করার স্বাধীনতা। ও, আর নরক? সে হচ্ছে গিয়ে ওই বস্তি ঝুপড়ি, নোংরা কাদা পচা নালা, পেঁকো পুকুর, আর হতভাগা সব লোকেদের চেঁচামেচি। তো তোমার আবার স্বর্গ নরকের খোঁজ কেন? তোমার পাসপোর্ট তো এই মিডল ম্যান এলাকা। আছে নাকি কেউ আপনজন স্বর্গে কিংবা নরকে? তো আমায় যদি 2 পাইস দিয়ে দাও, একবার দেখা করিয়ে আনতে পারি।
গজে বলল, না না না, আমার কেউ ওইসব জায়গায় নেই, থাকলে এখানেই আছে। তো নাম বললে খুঁজে দিতে পারো? ও তুমি নিজেই খুঁজে পাবে, মেলা বকো না তো, যত সব ঝামেলা। চলো চলো। তো সেই গেল তো গেল। নমস্কার। গল্পটি কেমন শুনলে? গল্পটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন,